গ্রহণযোগ্য হবে। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এই কথা জানান তিনি। কাজী রকিবউদ্দিন জানান, সারা দেশের কিছু কিছু জায়গায় ভোটকে কেন্দ্র করে যারা অনিয়ম কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করেছে তাদের কঠোর হাতে দমন করা হচ্ছে। তিনি বলেন, নোয়াখালীর সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও দেশের 34টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। আমি তো বললাম যে 34টা কেন্দ্র বন্ধ করা হয়েছে এবং একটি পুরো উপজেলা আমরা বন্ধ করে দিয়েছি। সেখানে কতগুলি কেন্দ্র আছে? 117। তো 117 প্লাস 34 প্রায় 150-র মতো কেন্দ্র বন্ধ করা হয়েছে। তো এগুলো তো অ্যাকশন বটে। তবে অনেক সময় অনেক রকমের অভিযোগ থাকে। আমরা যেগুলো প্রমাণ পেয়েছি কিংবা অভিযোগের সারবত্তা পেয়েছি সে সমস্ত জায়গায় আমরা ব্যবস্থা নিয়েছি অলরেডি। এবারে অন্যান্য প্রসঙ্গ। বর্তমান সরকারের পাশাপাশি বিগত সরকারের দুর্নীতিও তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও রাজউক চেয়ারম্যানকে নির্দিষ্ট অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন আরিফুর রহমান। মন্ত্রিত্বকালে আব্দুল মান্নান 107 গুণ বেশি সম্পদের মালিক কিভাবে হয়েছেন তা খতিয়ে দেখতে গত 12 জানুয়ারি দুদক সিদ্ধান্ত নেয়। এছাড়া রাজউকের একাধিক প্লট নামে বেনামে বরাদ্দ দেয়া এবং পরে প্লটে আকার পরিবর্তনের অভিযোগে রাজউক চেয়ারম্যানকে তলব করে দুদক। তারা তদন্ত করছে। তদন্তকালীন অবস্থাটা আমি মনে করি আমি তাদের সঙ্গে যে তারা যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। সত্য আপন মহিমায় উদ্ভাসিত হবেই হবে। সত্যের মতো শক্তিশালী পৃথিবীতে কিছু নেই। প্লট বরাদ্দের অনিয়ম আমি আমি একদম ওপেন চ্যালেঞ্জ টু এভরিবডি। কোন অনিয়ম দুর্নীতি ইনশাআল্লাহ আমি করি নাই যতক্ষণ পর্যন্ত আমি চেয়ারে ছিলাম। আত্মবিশ্বাস অভিযুক্তদের থাকবেই, আত্মবিশ্বাস তো থাকবেই। কেননা তাকে একজনকে অভিযুক্ত বললে কি সে পাগল হয়ে যাবে? আত্মবিশ্বাস নিয়ে তো তাকে ফেস করতে হবে। দুর্নীতি করা কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে এ সময় দুদক কমিশনার বলেন, কোন রকম প্রভাব ছাড়াই স্বাধীনভাবে কাজ করছে কমিশন। আপনি শুধু ইমিডিয়েট পাস নিয়ে নাড়াচাড়া করবেন তা তো হবে না। আপনাকে তার আগের সরকার দেখতে হবে। তার আগের সরকারের দুর্নীতিকে আপনাদেরকে বিস্তৃত হয়ে গেছে। বিরোধী দল যারা ছিলেন আগে ক্ষমতায় ছিলেন তাদের বিষয়টি দুদক খতিয়ে দেখবে এবং দেখছে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাহিত্য ও সাংস্কৃতিক আদান প্রদানের মধ্য দিয়ে দক্ষিণ এশীয় দেশগুলোর সম্পর্ক জোরদার হবে, যা এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তিকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীতে সার্ক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সমাজে হিংস্রতা ও হানাহানি দূর করতে কবি সাহিত্যিকদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাইট ফাউন্ডেশন নামের একটি সংগঠন ঢাকায় দুদিনব্যাপী সার্ক সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে। সার্কভুক্ত 8টি দেশের কবি সাহিত্যিকগণ এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ভাষার মাসে 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেঘেদের রং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, বাংলার মানুষ একদিকে যেমন দৃঢ়চেতা, কঠিন এবং সংগ্রামমুখর, অন্যদিকে মানবিক গুণাবলীতে কোমল, আবেগপ্রবণ। তাই এই ভূমিতে যুগে যুগে কবি সাহিত্যিকরা সমাজ বদলে অবদান রেখে গেছেন। আপনারা একে অপরের কাছে আসতে পারবেন এবং এই আদান প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে জানার সুযোগ পাব, আমাদের জ্ঞান ভান্ডার আরো সমৃদ্ধ হবে, এক দেশের কিভাবে জীবনযাত্রা, সংস্কৃতি সবকিছু জানার একটা সুযোগ এবং আদান প্রদানের সুযোগ হবে, যার মাধ্যমে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আর যে সম্পর্ক আমাদের নিয়ে যাবে আগামী দিনে, যা অবদান রাখবে আমাদের যে মূল লক্ষ্য অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তির লক্ষ্যে। দক্ষিণ এশিয়াকে একটি দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলতে সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে আবারও শুরু হচ্ছে। এবারও পহেলা রমজান থেকে এই কোরআন প্রতিযোগিতা সম্প্রচার হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে। বৃহস্পতিবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী জানান, ব্যতিক্রমী এই আয়োজন বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। হাসানুল শাওনের রিপোর্ট। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। মধুর সুরে কোরআন তেলাওয়াত হাফেজদের কণ্ঠে। গত রমজানে প্রতিদিন ইফতারের আগে এনটিভিতে সম্প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতাটি মন ছুঁয়েছিল রোজাদারদের। এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা হাফেজ নাজমুস সাকিব 2013 সালে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন। তার তেলাওয়াতের মাধ্যমেই ষষ্ঠবারের মতো আয়োজিত পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2014 প্রতিযোগিতার সূচনা হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আগামী রমজানে প্রতিদিন ইফতারের আগে এনটিভির পর্দায় জনপ্রিয় এই অনুষ্ঠানটি দেখতে পাবেন দর্শকরা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী জানান, দেশের সন্তানদের প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজনে সবসময় পাশে থাকবে এনটিভি। আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা আলেম যারা বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, এই ধরনের প্রতিভা আমাদের দেশে অনেক আছে। আমরা যদি একটু প্যাট্রোনাইজ করতে পারি, পিএইচপি গ্রুপ এগিয়ে আসছে, এই ধরনের সকল মহলে এগিয়ে আসা উচিত। কোরআন দিয়ে সারা পৃথিবী চলছে, বিধর্মীরা চালাচ্ছে, আমরা কেন পারবো না? সেই শিক্ষাটা দিতে হবে। সেই জন্যই আমার মনে হয় আল্লাহ পাকি ভালো জানেন, সেজন্যই বোধহয় এই শিক্ষার কথা বলেই কোরআন শরীফ শুরু হয়েছে। তো আমি মনে করি এই অনুষ্ঠানটা এমন একটি অনুষ্ঠান হোক, ফাইনাল রাউন্ড, যে এই অনুষ্ঠানটা বাংলাদেশের কোন রিয়েলিটি শোতে এর আগে হয় নাই। আমি সেদিকে সবাই কাজ করার জন্য, সেই কারণে এনটিভির পক্ষ থেকে যত রকমের সহযোগিতা দরকার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সেদিকে সজাগ থাকব। এই প্রতিযোগিতায় অংশ নিতে এখন থেকে 20 মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। জেলা পর্যায় থেকে বাছাই করা 30 জন অংশ নেবে চূড়ান্ত প্রতিযোগিতায়। এই আয়োজনের সাথে থাকার জন্য এনটিভিকে ধন্যবাদ জানান বিশিষ্টজনরা। মহান অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মারফতে আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে এই একটা বার্তাই রাখতে চাই যে আপনারা আল্লাহর বাণী আমার নবীজি রসুলে আমরা পেয়েছি, এই কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করেন, এর অনুশাসনকে মানেন এবং এই অনুশাসনকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট থাকেন। সাধারণ মানুষ যারা আছে তারাও যাতে কোরআনের প্রতি উদ্বুদ্ধ হয়, তাদের সন্তানদেরকে যাতে করে হাফেজ বানায়, বিশুদ্ধ তেলাওয়াত শেখায়। তা আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামটা শুরু করি। এটা এমনি খুব প্রিয় চ্যানেল আমার কাছে না, বাংলাদেশের মোটামুটি সবার কাছেই। এটা আরো বেশি প্রিয় হয়েছে এই কোরআনের আলো অনুষ্ঠান করার কারণে। পরে আয়োজনের সফলতা ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। আল্লাহ হিফজুল কোরআনের মাধ্যমে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। এবারে পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, ফিরে এসে থাকছে। মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত, হাজিরা দেন এরশাদ। শেয়ার বাজারে বড় জালিয়াতির সুযোগ নেই, কোন সিন্ডিকেটই আর ধস নামাতে পারবে না বললেন অর্থমন্ত্রী। কেন্দ্র করে সাভারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে সাভারের নির্বাচনী ঘোষণা কেন্দ্রে এই ঘটনা ঘটে। সেখানে থাকা অর্ধশতাধিক সরকারি কর্মকর্তা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ কবিরের কর্মী সমর্থকরা চেয়ার না পাওয়ার অজুহাতে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে বলেও জানান তিনি। এ সময় তারা তাকে শিবিরের ক্যাডার বলে গালাগাল করে সাভার ছাড়া করার হুমকি দেন।
আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ। বৃহস্পতিবার সকালে মামলাটির পুনঃতদন্তের আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচি। শুনানিতে তিনি বলেন, এই মামলায় সঠিকভাবে তদন্ত হয়নি। বিকেলে আদালত এই আবেদন গ্রহণ করে সিআইডিকে পুনঃতদন্ত করে আগামী 22 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়। আদালতে উপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি HM এরশাদ এবং অপর দুই আসামি অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া। 2013 সালের মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। রিপোর্টে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক সংঘর্ষ, গুম ও জঙ্গি তৎপরতা সহ মানবাধিকার লঙ্ঘনের বিষয় বিভিন্ন ঘটনার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 2 শতাধিক দেশের উপর করা এই রিপোর্ট বাংলাদেশ সময় রাত 12টায় প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রিপোর্টে আইন ও সালিশ কেন্দ্র ও অধিকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, 2013 সালের প্রথম 9 মাসে 246টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে। 2012 সালে এই সংখ্যা ছিল 70। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে। বছরের প্রথম 9 মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 189 জন, আহত হয়েছে 10 সহস্রাধিক। অধিকারের রিপোর্ট উল্লেখ করে বলা হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত 14 জন গুম হয়েছে। তবে আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে এই সংখ্যা 33 বলে উল্লেখ করা হয়। এই গুমের কিছু ঘটনার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। রাজনৈতিক ভিন্নমত সহ্য না করার সমালোচনাও করা হয় প্রতিবেদনে। ব্লগার রাজীব হত্যার উল্লেখ করে ধর্মীয় উগ্রবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।